দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চান মোদি। গোপনে প্রস্তুতি নিচ্ছে ভারত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আইনের শাসন ফিরিয়েই দেশে ফিরব, ভারত এবং বিএনপি নিয়ে আশাবাদী শেখ হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতের মাটিতে ইউনুস বাহিনীর অস্ত্র কারখানা, গোপনে কি পরিকল্পনা বাংলাদেশের, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ বাতাসে এখন শুধু লাশের গন্ধ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব জঙ্গি সাজিয়ে 9 তরুণ হত্যা, হাসিনা কামালসহ 8 জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী, করিবে শোষণ পাপ, ক্ষমা চেয়ে নাহি মাপ, নাহি কোনো পরিত্রাণ, হীরকের রাজা শয়তান। এই সংলাপ কোন ছবির তা আমাদের সকলের জানা। সত্যজিৎ রায় এই ছবি তৈরি করেছিলেন ছোটদের কথা ভেবে, তবে বইয়ের বিষয়বস্তু একেবারেই ছোট নয়। রাজা যদি শয়তান হয় তাহলে মানুষ তাকে যে কোনো উপায়ে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বাংলাদেশেও রয়েছেন এমন এক রাজা, হীরক রাজার মতো তিনিও গত 15-16 মাস ধরে অনাচার করে এসেছেন। হীরক রাজার মতো ইউনুসেরও রয়েছে বহু ধামাধারী, আর তারা গত 15-16 মাস ধরে তাকে অনাচার করার জন্য ইন্ধন জুগিয়েছেন। সেই ইন্ধনের জেরে বাংলাদেশ এখন জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয়েছে। চারিদিকে হিংসার আগুন, অশান্তির আগুন। সেই আগুন থেকে রাজা ইউনুস এবং তার ধামাধারীরা নিজেদের বাঁচাতে চাইছেন, কিন্তু বাঁচার সব পথ বন্ধ হয়ে গিয়েছে। অন্ধকূপে তাদের নিশ্চিত মৃত্যু, অপেক্ষা শুধু সময়ের। বাংলাদেশবাসীকে বাঁচাতে পারেন একমাত্র হাসিনা। এই ভাবনা ভারতের তো বটেই, এমনকি আন্তর্জাতিক মহলও মনে করছে অশান্ত বাংলাদেশকে শান্ত করার একমাত্র উপায় বঙ্গবন্ধু কন্যার স্বদেশে প্রত্যাবর্তন। তারেক রহমান দেশে ফেরার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তাকে একটা কথা বলতে শোনা যায়, আই হ্যাভ আ প্ল্যান। যদিও কি সেই পরিকল্পনা সেটা কিন্তু তারেক গোপন রেখেছেন। তবে এটা ধরে নেওয়া যেতে পারে দেশ জুড়ে যে দুঃশাসন চলেছে তিনি তার অবসান চাইছেন, দেশবাসীও সেটাই চাইছে। তবে একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, তারেকের দল ক্ষমতায় ফিরলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হবে? আওয়ামী লীগের আমলে সম্পর্ক যেমন ছিল তেমন থাকবে, নাকি সম্পর্ক হবে উষ্ণ শীতল? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জুলাই-আগস্টে এক গণ আন্দোলনের জেরে যাকে ক্ষমতাচ্যুত হতে হয় এবং দেশ ছাড়তে হয়, সেই থেকে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন এবং এক অজ্ঞাত স্থানে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে রয়েছেন। তার অজ্ঞাতবাস বা ভারতে আশ্রয়কালের প্রথম 6 মাস তিনি একেবারেই অন্তরালে ছিলেন, তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু ধীরে ধীরে তিনি আত্মপ্রকাশ করেন, তবে সশরীরে নয়, তার আওয়াজের মাধ্যমে। তিনি আওয়ামী লীগের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একের পর এক অডিও বার্তা দিতে শুরু করেন, যা বাংলাদেশে এবং বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি আওয়ামী লীগ সভ্য সমর্থকদের জন্য ভোকাল টনিক হিসেবে কাজ করেছে। এরপর তিনি একাধিক আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে শুরু করলেন, যা নিয়েও কম রাজনৈতিক চর্চা হয়নি। সবশেষে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা দেন, তবে সশরীরে নয়, তিনি অডিও মাধ্যমেই ভাষণটি দিয়েছিলেন। মজার বিষয়, প্রতিটি ক্ষেত্রেই হাসিনার এই অডিও বার্তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয়াদিল্লিকে আপত্তি জানিয়েছে। শেখ হাসিনার মুখ বন্ধ করার আর্জি জানিয়েছে বারবার, কিন্তু সে গুড়ে বালি, দিল্লি ঢাকার কোনো চিঠিরই জবাব পর্যন্ত দেয়নি। এবার শেখ হাসিনা এক ভারতীয় সংবাদমাধ্যম G24 ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন। তাতে তিনি যা যা বলেছেন সেটা গোটা পরিস্থিতিকে এক অন্য মাত্রা দিতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিকে বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটাসোটা লাল টকটকে একটা বেড়াল গোফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। প্রতিবেদনের সূত্রে সুকুমার রায়ের হজা বড়লোকে ধার করতে হচ্ছে। একটা রুমাল এক আশ্চর্য জাদুতে যে বেড়াল হয়ে যেতে পারে সেটা সুকুমার রায় প্রথম দেখিয়েছিলেন, আর তেমন একটি রুমাল থেকে বেড়ালের জন্ম হল বাংলাদেশে। জন্ম দিলেন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস।
আসলে ভারতের কাছে ধাক্কা খেয়ে বাতিল করা অর্থনৈতিক অঞ্চলে এবার নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ। বেছে নেওয়া হয়েছে চট্টগ্রামের মিরসরাই। প্রস্তাব ছিল সেখানে গড়ে তোলা হবে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল, ইকোনমিক জোন। সেই চুক্তি বাতিল হয়েছে। ওই জায়গাতেই গড়ে উঠবে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক জোন বা ডিফেন্স ইকোনমিক জোন। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর তদারকি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান গভর্নিং বডির চেয়ারম্যান আশিক চৌধুরী। মিরসরায়ে যে জায়গায় সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে তার আয়তন ৮৫০ একর। ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এতদিন যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন দ্রব্যের উৎপাদন নিয়ে আলোচনা হচ্ছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো। পৃথিবী জুড়ে সামরিক দ্রব্যের বিপুল চাহিদা রয়েছে জানিয়ে বলা হয়েছে, নতুন প্রকল্পের বাস্তবায়নের জন্য সরকারের প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা, সামরিক দপ্তর ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করেছিল। সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারায় ৬০০ থেকে ৬৬০ একর জায়গা মুক্ত বাণিজ্য অঞ্চল ও কুষ্টিয়ার চিনিকলে শিল্প উৎপাদন গড়ে তোলার। ২৩ বছরের এক যুবক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটর গ্যারেজে ইঞ্জিন মেকানিকের কাজ, পাশের মেসে খাবার খেয়ে রাতে দোকানেই ঘুমিয়ে পড়া। এই ছিল চঞ্চল ভৌমিকের জীবন। ৭ বছর ধরে এভাবেই চলছিল তার দিনগুলো। পিতৃহীন পরিবারে প্রতিবন্ধী ভাই আর মাকে নিয়ে সংসার চালাত এই ২৩ বছরের ছেলেটা। আর এখন সেই পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব। শুক্রবার গভীর রাতে কিছু মানুষ এসে গ্যারেজের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। পাশের দোকানের সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে কয়েকজন লোক ঘোরাঘুরি করছে। একজন লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাপড় জমিয়ে শাটারে আগুন ধরিয়ে দিচ্ছে। লোকটি সেখানে প্রায় ১ ঘণ্টা অবস্থান করে। আগুন যখন দোকানে ছড়িয়ে পড়ে তখন পালিয়ে যায়। ভেতরে পেট্রোল আর মবিল থাকায় মুহূর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। চঞ্চল জীবন বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রায় ২ ঘণ্টা পুড়ে অঙ্গার হয়ে যায় তার শরীর। পরে ফায়ার সার্ভিস আর পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে এনে মরদেহ উদ্ধার করে। এই ঘটনাটি মোটেও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মনে পড়ে যায় দীপু দাসের কথা, মনে পড়ে যায় আরও অনেকের কথা। একটা নির্দিষ্ট ধরনের মানুষ, একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মানুষ বারবার এভাবে আক্রান্ত হচ্ছে। চঞ্চল ভৌমিক কারো সাথে বিবাদে জড়ায়নি, কারো সম্পত্তি দখল করেনি, রাজনীতি করেনি। শুধু তার অপরাধ ছিল সে হিন্দু। ২৪ জুলাই মাসে যখন দেশ জুড়ে দাঙ্গার আগুন জ্বলেছিল, যখন একটি নির্বাচিত সরকারকে কু করে ফেলা হয়েছিল, তখন থেকেই এই দেশে একটা অলিখিত ছাড়পত্র চালু হয়ে গেছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা, তাদের সম্পত্তি দখল, তাদের নির্মূল করার একটা পরিকল্পিত প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা ক্ষমতায় বসে আছে। মোহাম্মদ ইউনুস আর তার তথাকথিত অন্তর্বর্তী সরকার এই নৃশংসতার নীরব সমর্থক।